প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে ঈদ পরবর্তী শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের লেকচার। তো আজকে আমরা আমাদের নবম অধ্যায়ের নতুন টপিক শুরু করতে যাচ্ছি। তো আমরা নবম অধ্যায়ে এ পর্যন্ত যে টপিকগুলো দেখেছি তা হলো শুরু থেকে যদি আমরা বলি এই শুক্রাণু সৃষ্টি, ডিম্বাণু সৃষ্টি, সেটা থেকে নিষেক, ইমপ্লান্টেশন, ইমপ্লান্টেশনের পরবর্তী যে ভ্রূণ স্তরের সৃষ্টি, যে আমরা দেখিয়েছিলাম যে ভ্রূণের পরিস্ফুটনটা কিভাবে হচ্ছে, যে নিষেকের পর জাইগোট সৃষ্টি, সেখান থেকে মরুলা সৃষ্টি, ব্লাস্টুলেশনের মাধ্যমে ব্লাস্টুলা দশা, তারপরে গ্যাস্ট্রুলেশন, তারপরে গ্যাস্ট্রুলার দশা সৃষ্টি, গ্যাস্ট্রুলার দশায় যে তিনটি স্তরটা গঠিত হচ্ছে, যে একটোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম, সেখান থেকে অঙ্গগুলো সৃষ্টি হবে। তো আমরা এ পর্যন্ত দেখেছিলাম। তো আজকে আমরা যদি শুরু করি তাহলে কোথা থেকে শুরু করব? স্বাভাবিকভাবেই বুঝতে পারছো যে তাহলে আমাদের গ্যাস্ট্রুলেশনের পরবর্তী পর্যায় থেকে শুরু করতে হবে। তো এই পর্যায়টা কোথায় হবে? এই পর্যায়টা হবে নিশ্চয়ই মাতৃজরায়ুতে। তো মাতৃজরায়ুতে এই পর্যায়ে এসে মূলত ভ্রূণ গঠনটা যখন হয়, তখন এই চিত্রের মাধ্যমেই তোমরা দেখতে পারো যে ভ্রূণের এই যে ভ্রূণ, এই ভ্রূণটা চারদিকে কিছু স্তর গঠিত হয়, যেটাকে বহির্ভ্রূণীয় পর্দা বলা হয়। এই বহির্ভ্রূণীয় পর্দা মূলত চারটি। এই বহির্ভ্রূণীয় পর্দা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। এই পর্দাগুলোই মূলত ভ্রূণকে সুরক্ষা দান করে বাইরে থেকে, এবং এই ভ্রূণ বহির্ভূত পর্দাটা থেকে মাতৃজরায়ুর সাথে একটা সংযোগ স্থাপন হয় একটা বিশেষ অঙ্গের মাধ্যমে, এটাকে বলা হয় অমরা। তাহলে এই অমরাটা আলোচনায় আসবে আমাদের। অমরার মাধ্যমেই মূলত মাতৃজরায়ুর সাথে ভ্রূণের একটা সংবন্ধন সৃষ্টি হয়। তো অমরার আলোচনা থাকবে। পাশাপাশি কি হবে? আমাদের জানতে হবে যে ভ্রূণ স্তর থেকে অঙ্গগুলোর সৃষ্টি যে হয়, তাহলে কোন কোন অঙ্গের সৃষ্টি হয় কোন কোন স্তর থেকে, অর্থাৎ একটোডার্ম থেকে কোন অঙ্গ সৃষ্টি হবে, মেসোডার্ম থেকে কোন কোন অঙ্গ সৃষ্টি হবে, এন্ডোডার্ম থেকে কোন কোন অঙ্গ সৃষ্টি হবে। এটা হচ্ছে ভ্রূণ স্তরের পরিণতি। আমরা এই ভ্রূণ স্তরের পরিণতিটাও দেখব আজ। পাশাপাশি আমরা দেখব যে গর্ভাবস্থায়, অর্থাৎ এই ভ্রূণটা কোথায় বেড়ে উঠবে? মাতৃজরায়ুতে। তো নিষেক পরবর্তী প্রসবের আগ পর্যন্ত এই পুরো সময়টা সময় হচ্ছে গর্ভাবস্থা। এই গর্ভাবস্থায় একজন মায়ের কি ধরনের পরিচর্যা জরুরি, এই গর্ভকালীন পরিচর্যা নিয়েও আজকে আমাদের আলোচনা থাকবে। তাহলে বেশ কয়েকটা টপিক নিয়ে আলোচনা করব আজকে। প্রথমত ভ্রূণ বহির্ভূত পর্দা, তারপর অমরা এবং ফিটাস, ভ্রূণ স্তরের পরিণতি এবং গর্ভাবস্থায় পরিচর্যা। তাহলে শুরু করা যাক। প্রথমেই আমরা দেখে নেব যে এই পাঠ শেষে আমরা কি কি জানতে পারবো। আশা করছি তোমরা আজকের পাঠ শেষে ভ্রূণ বহির্ভূত পর্দা সম্পর্কে বলতে পারবে, অমরা ও ফিটাস সম্পর্কে লিখতে পারবে, ভ্রূণ স্তরের পরিণতি আলোচনা করতে পারবে এবং গর্ভাবস্থায় পরিচর্যা সম্পর্কে আলোচনা করতে পারবে। তো আমাদের প্রথমেই দেখে নেব যে বহির্ভ্রূণীয় আবরণী এটা কি। এটা মূলত এই ভ্রূণের বাইরে সৃষ্টি হওয়া কতগুলো আবরণ বা স্তর, পর্দা। এইটা আমরা যদি একটু সংজ্ঞায়িত করতে যাই তাহলে আমরা বলবো যে মাতৃজরায়ুর অভ্যন্তরে পরিস্ফুরণশীল ভ্রূণকে তাপ, চাপ ও ঘর্ষণজনিত ক্ষয়ক্ষতি ও আঘাত থেকে রক্ষা করার জন্য ভ্রূণদেহের চতুর্দিকে কতগুলো আবরণ বা পর্দার উদ্ভব হয়। এদেরকে বহির্ভ্রূণীয় আবরণী বলা হয়। তো আমরা এই চিত্রে দেখে নিই বহির্ভ্রূণীয় আবরণী মূলত কয়টি। প্রথমত একদম বাইরের যে আবরণ, এটার নাম কোরিয়ন। কোরিয়নের ঠিক পরে থাকছে অ্যামনিয়ন। অ্যামনিয়ন, কোরিয়ন একদম বাইরে থেকে আবরণটা গঠিত হয়, বাইরে থেকে ঘিরে রাখে। এই কোরিয়নের থেকে কিছু আঙ্গুলের মতো অভিক্ষেপ বের হয়, এটাকে বলা হয় কোরিয়নিক ভিলাই। এই যে এখানে লক্ষ্য করো, কোরিয়নিক ভিলাই, প্রত্যেকটা একটি আঙ্গুলের মতো অভিক্ষেপ আছে। এই কোরিয়নিক ভিলাইয়ের যে অংশ থেকে অমরা সৃষ্টি হয়, এই সেই স্থান, এখান থেকে অমরাটা সৃষ্টি হয়, যে অমরার মাধ্যমে এই ভ্রূণটার সংযোগ জরায়ুর সঙ্গে স্থাপিত হয়। এরপর কোরিয়ন, অ্যামনিয়নের পর অ্যালান্টয়েস। এই যে অ্যালান্টয়েস, অ্যালান্টয়েস এটা একটা নালীর মতো অংশ অ্যালান্টয়েস, এবং সবশেষে কুসুমথলি। আমরা একে একে কাজগুলো দেখবো একটু পরেই। তবে এখানে যে পর্দাগুলো দেখলাম এটা মূলত চারটি পর্দা। একটি হচ্ছে কোরিয়ন,
অ্যামনিয়ন, অ্যালান্টয়েস এবং কুসুমথলি। তো এর মধ্যে অ্যামনিয়নের ভেতরে যে গহ্বরটি দেখা যায় এটা মূলত তরলপূর্ণ থাকে। এই গহ্বরটাকে বলা হয় অ্যামনিওটিক গহ্বর। আর এমনি অ্যামনিওটিক গহ্বরেই মূলত ভ্রূণটা উম অবস্থান করে। এই তরলের মধ্যে একদম সুরক্ষিত অবস্থায় ভ্রূণ অবস্থান করে। আর এখানে আম্বিলিকাল কর্ড যেটা এটা নাভিরজ্জু, অমরা যেখানে সৃষ্টি হয় এই অমরা থেকে নাভিরজ্জু সৃষ্টির মাধ্যমে ভ্রূণের সাথে সংযোগ থাকে জরায়ুর। আর কোরিয়নিক ভিলাই তো বললামই যে কোরিয়ন অংশ থেকে আঙ্গুলের মতো যে অভিক্ষেপ বের হয় এটাকে বলা হয় কোরিয়নিক ভিলাই। তো এই হচ্ছে 4টি ভ্রূণ বহির্ভূত পর্দা। একটি হচ্ছে কোরিয়ন, অ্যামনিয়ন, অ্যালান্টয়েস এবং কুসুমথলি। আমরা এবার একে একে এই 4টি ভ্রূণ বহির্ভূত পর্দার কাজ সম্পর্কে একটু দেখে নেব। তো প্রথমত কোরিয়ন এটা কি? এটি ভ্রূণের একদম বাইরের আবরণ, একটু আগেই দেখালাম একদম বাইরের আবরণ। এই আবরণটি কোরিয়ন থেকে এই আবরণটি থেকে অমরা গঠিত হয়, অমরা গঠন হয়। এরপর অ্যামনিয়ন, অ্যামনিয়ন হচ্ছে কি কোরিয়নের ঠিক নিচে অবস্থিত এই অ্যামনিয়ন। এই অ্যামনিয়নের কি করে আমরা একটু আগেই বললাম যে এটি হচ্ছে তরলপূর্ণ একটি থলি গঠন করে ভ্রূণকে ঘিরে রাখে। উক্ত তরলের মধ্যে ভ্রূণ নিমজ্জিত থাকায় বাইরের তাপ, চাপ, ঘর্ষণজনিত আঘাত থেকে এটি রক্ষা পায়। এরপর হচ্ছে অ্যালান্টয়েস। অ্যালান্টয়েস এটা পরিস্ফুটনশীল যে ভ্রূণের পশ্চাতন্ত্র থেকে থলির ন্যায় গঠিত এবং বিকশিত একটি আবরণ। এটা অমরা ও ভ্রূণের আম্বিলিকাল কর্ড বা নাভি নাড়ি গঠন করে। এই নাভি নাড়ির মাধ্যমেই মূলত ভ্রূণের রেচন ও শ্বসনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নাভিরজ্জুটা আমরা একটু পরে আলোচনা আসবে অমরার সাথে যে এই নাভিরজ্জুর মাধ্যমেই মূলত রেচন এবং শ্বসনের জন্য প্রয়োজনীয় উপাদানের বিনিময়টা ঘটে থাকে। এই এরপর হচ্ছে কুসুমথলি। কুসুমথলি এটা ভ্রূণের এন্ডোডার্ম থেকে সৃষ্ট একটি ছোট থলি সদৃশ একটা পর্দা। কুসুমথলি আসলে কোনো কুসুম নেই, এটা একটা পর্দা সদৃশ, পর্দা বিশেষ। এই কুসুম ভ্রূণে রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে। এই গেল 4টি ভ্রূণ স্তরের কাজ। তো এটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নে পরীক্ষাতে এসে থাকে। তোমরা এই 4টি ভ্রূণ স্তরের নাম অংশগুলো চিহ্নিত করলে যেন বলতে পারো কোন অংশের নাম কোনটি এবং এর কাজটা কি। এবারে আসি অমরা বা প্লাসেন্টা। খুবই গুরুত্বপূর্ণ ছোট প্রশ্নের জন্য। প্লাসেন্টা বা অমরা এটা হচ্ছে মাতৃদেহ হতে ভ্রূণে পুষ্টি সরবরাহের জন্য সম্মিলিতভাবে মাতৃ টিস্যু ও ভ্রূণ গঠিত অঙ্গকে বলা হয় প্লাসেন্টা। অর্থাৎ এখানে কি মাতৃ টিস্যু এবং ভ্রূণ গঠিত একসাথে এরা গঠন করে। এবং এই অমরার এখানে এই যে লক্ষ্য করে দেখো এই অমরা এই হচ্ছে ভ্রূণ, এদের মধ্যে একটা সংযোগ স্থাপন হয়, এই সংযোগ স্থাপন হয় আম্বিলিকাল কর্ডের মাধ্যমে অর্থাৎ নাভিরজ্জুর মাধ্যমে। তো ভ্রূণের বয়স যখন 3 সপ্তাহ হয় তখন অমরা ও নাভিরজ্জু এটা গঠিত হয় ভ্রূণের বয়স 3 সপ্তাহ হলে। আর এটার কাজ খুব গুরুত্বপূর্ণ, অনুধাবন প্রশ্নে এসে থাকে অমরার কাজ। এটা ভ্রূণ থেকে বর্জ্য অপসারণ করা, ভ্রূণের সুরক্ষা প্রদান করা, হরমোন ক্ষরণ করা, বিশেষ করে হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন হরমোন এখান থেকে বের হয়। তারপরে এস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোনের যে ভারসাম্যতা রক্ষা করা এখানে নিয়ন্ত্রণ হয়। তারপর হচ্ছে হরমোন ক্ষরণের পাশাপাশি এরা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে অর্থাৎ কিছু অ্যান্টিবডি সৃষ্টিতে এরা কাজ করে থাকে। এই হচ্ছে মোটামুটি অমরার কাজ। এরপর আসি আমরা কয়েকটা টার্ম আমাদের এর মধ্যে এসেছে। প্রথমত আমরা বলেছি ভ্রূণ। তাহলে ভ্রূণটা কি? ভ্রূণ হচ্ছে জাইগোট থেকে শিশু প্রাণী সৃষ্টি পর্যন্ত প্রাণীর যে অপূর্ণাঙ্গ মধ্যবর্তী দশা পরিলক্ষিত হয় তাকে ভ্রূণ বলে। অর্থাৎ ভ্রূণটা হচ্ছে শিশু প্রাণী সৃষ্টি হবে যখন তখন কি হবে তার হাত পা চোখ মুখ সবকিছু তার অবয়ব সৃষ্টি হবে। এটা হচ্ছে শিশু প্রাণী, তখন মানুষের মতো দেখা যাবে। এই জাইগোট থেকে ওই শিশু প্রাণী সৃষ্টির মধ্যবর্তী যে অপূর্ণাঙ্গ দশাটা, এই অপূর্ণাঙ্গ দশাটাকে বলা হবে ভ্রূণ। আর ফিটাস কথাটা টার্মটি পরীক্ষায় জ্ঞানমূলক প্রশ্নে এসে থাকে। এই ফিটাস হচ্ছে 4 মাস যখন ভ্রূণের বয়স হয় তখন এর আকৃতিটা হয় 5 ইঞ্চির মতো লম্বা এবং ওজন হয় প্রায় 141 গ্রাম। এ সময় ভ্রূণটি অনেকটা মানব শিশুর মতো আকৃতি লাভ করে। এ সময় তার হাত পা কুড়ি গঠন শেষ হয়ে যায়। এজন্য এই সৃষ্ট অবস্থাটাকে বলা হয়
এই পর্যায়টাকে বলা হয় ফিটাস। তাহলে 4 মাস বয়সের যে দশা এটাকে বলা হচ্ছে ফিটাস। এবার আমরা একটু দেখে নেই অর্গানোজেনেসিস, খুবই গুরুত্বপূর্ণ। এর পরের আলোচনায় মূলত এটাকে কেন্দ্র করে। অর্গানোজেনেসিস হচ্ছে আমরা গ্যাস্ট্রুলেশন যখন করেছিলাম, তখন এর আগের লেকচারে যখন আলোচনা করেছিলাম, তখন তোমাদের দেখিয়েছিলাম যে ব্লাস্টুলা দশার পর দ্বিস্তরী গ্যাস্ট্রুলা দশা সৃষ্টি হয়, যেটা থেকে 3টি ভ্রূণ স্তর সৃষ্টি হয়। একটা হচ্ছে একটোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম। এই 3টি স্তর থেকে বিভিন্ন কলা, অঙ্গ, তন্ত্র সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় অর্গানোজেনেসিস। তাহলে গ্যাস্ট্রুলেশনের ফলে সৃষ্ট ভ্রূণীয় স্তর থেকে বিভিন্ন কলা, অঙ্গ ও তন্ত্র সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় অর্গানোজেনেসিস। এখন আমাদের তাহলে দেখা প্রয়োজন যে 3টি স্তর থেকে কি কি অঙ্গ তৈরি হয়, একটোডার্ম থেকে কি অঙ্গ তৈরি হয়, মেসোডার্ম থেকে কি অঙ্গ তৈরি হয় এবং এন্ডোডার্ম থেকে কি কি অঙ্গ তৈরি হয়। এই ব্যাপারটা যখন দেখব, এই শিরোনামটাকে বলা হবে ভ্রূণ স্তরের পরিণতি, অর্থাৎ স্তরগুলোর পরিণতিতে কোন কোন অঙ্গ তৈরি হয় সেটি। আসো দেখে নিই। ভ্রূণ স্তরের পরিণতি দেখতে গেলে প্রথমে একটোডার্মটা আমরা দেখব। একটোডার্মের ক্ষেত্রে যে যে অঙ্গ তৈরি হবে সেটি হচ্ছে, এবং আমরা এভাবে মনে রাখবো যে প্রথমত ত্বক ও ত্বক উদ্ভূত অঙ্গসমূহ কি কি আছে সেটা দেখি। ত্বক ও ত্বক উদ্ভূত অঙ্গ, এটা হচ্ছে চুল, নখ, আইস, শিং, এটি তৈরি হয়। চুল, নখ, আইস, শিং। এখন তুমি যদি মানুষের কথা বলো, মানুষের ক্ষেত্রে কি কি? চুল, নখ হবে। আইস আর শিং তো আর মানুষের হবে না। যদি মাছের কথা বলো, আইস গঠন হবে একটোডার্ম থেকে। আবার শিং গঠন হবে ওই যে কিছু স্তন্যপায়ী প্রাণীতে শিং গঠন হয়, হরিণের, তারপরে আছে কি গরু, ছাগলের শিং গঠন হয়। এই শিং গঠন এটাও হবে একটোডার্ম থেকে। একটোডার্ম থেকে পরে আর কি তৈরি হবে? ত্বকীয় গ্রন্থি। ত্বকীয় গ্রন্থির মধ্যে কোন কোন গ্রন্থি আছে? ত্বকে আমরা জানি ঘাম গ্রন্থি আছে, তেল গ্রন্থি আছে। তাহলে এই ঘাম গ্রন্থি, তেল গ্রন্থি এটাও তৈরি হবে একটোডার্ম থেকে। এরপরে আছে স্নায়ুতন্ত্র। তো স্নায়ুতন্ত্রের উল্লেখযোগ্য অংশগুলো কি কি আছে? আমরা জানি একদম শীর্ষে ভাঁজ খেয়ে যেটা তৈরি হয়েছে মস্তিষ্ক, তারপর লম্বা যেটা, এটা কি সুষুম্না কাণ্ড, এবং মস্তিষ্ক থেকে উৎপন্ন হয়েছে করটিক স্নায়ু, আর সুষুম্না কাণ্ড থেকে উৎপন্ন হয়েছে সুষুম্না স্নায়ু। তাহলে এই সবই উৎপন্ন হবে কোন অংশ থেকে? ভ্রূণের একটোডার্ম থেকে। এরপরে সংবেদী অঙ্গ। সংবেদী অঙ্গ তোমরা পঞ্চ ইন্দ্রিয় অষ্টম অধ্যায়ে পড়েছো যে চোখ, কান, নাক, এগুলো সবই তৈরি হবে এই ভ্রূণের একটোডার্ম থেকে। এরপর হচ্ছে বিভিন্ন আবরণ, বিভিন্ন অঙ্গের আবরণী, তার মধ্যে নাকের আবরণ, মুখের আবরণ, পায়ের আবরণ, এটা তৈরি হবে ভ্রূণের একটোডার্ম থেকে। তাহলে তোমরা প্রথমত মনে রাখবে যে ত্বক, ত্বক উদ্ভূত অঙ্গ, তারপরে ত্বকীয় গ্রন্থি, স্নায়ুতন্ত্র, সংবেদী অঙ্গ এবং আবরণী। এরপর তুমি মনে রাখবে যে ত্বক ও ত্বক উদ্ভূত অঙ্গ তাহলে কি কি, ত্বকীয় গ্রন্থিগুলো কি কি, স্নায়ুতন্ত্রের অংশগুলো কি কি, সংবেদী অঙ্গগুলো কি কি এবং আবরণীগুলো কি কি, তাহলে সহজে মাথায় থাকবে। এরপরে আসি মেসোডার্ম থেকে। মেসোডার্ম থেকে কি কি তৈরি হয়? খুবই গুরুত্বপূর্ণ, এটি পরীক্ষাতে বেশি আসে। মেসোডার্ম থেকে কি কি তৈরি হয়? এটা হচ্ছে কঙ্কালতন্ত্র। বিশেষ করে কঙ্কালতন্ত্রের অংশগুলো কি কি আমরা জানি, আলোচনা করেছি সপ্তম অধ্যায়। সেখানে আমরা আলোচনায় বলেছি যে অস্থি, তরুণাস্থি সবই কি কঙ্কালতন্ত্রের অংশ, এবং অস্থিও তাহলে মেসোডার্ম থেকে তৈরি হবে, তরুণাস্থিটাও মেসোডার্ম থেকে তৈরি হবে। রক্ত সংবহন তন্ত্র, তাহলে রক্ত সংবহন তন্ত্র যদি বলি, তার মধ্যে কি কি থাকবে? রক্ত থাকবে, লসিকা থাকবে, এগুলো তৈরি হবে এই ভ্রূণে মেসোডার্ম থেকে। রেচন তন্ত্র, রেচন তন্ত্র তাহলে বৃক্ক, এটা এখান থেকে গঠন হয় মেসোডার্ম থেকে। প্রজনন তন্ত্র, মেদ কলা, যোজক কলা ও পেশি কলা। তাহলে পেশি কলার মধ্যে যে আমরা পড়েছি ঐচ্ছিক, অনৈচ্ছিক, হৃদপেশি, এই প্রত্যেকটা পেশি তৈরি হয় ভ্রূণের মেসোডার্ম থেকে। আর যোজক কলার মধ্যে কি? রক্ত এই যোজক কলার মধ্যে রয়েছে, টেন্ডন, লিগামেন্ট সবই এখানে আছে। তাহলে এগুলো তৈরি হবে মেসোডার্ম থেকে। এরপর হচ্ছে এন্ডোডার্ম থেকে। এন্ডোডার্ম থেকে তৈরি হবে শ্বসনতন্ত্র, ফুসফুস যেটা, যকৃৎ, অগ্নাশয়, থাইরয়েড, থাইমাস গ্রন্থি, শ্রবণ নালী ও মধ্যকর্ণ। এই মধ্যকর্ণটা কোথা থেকে তৈরি হয়, কোন স্তর থেকে, এটা ভালোভাবে মনে রাখবে, এটা কি এন্ডোডার্ম থেকে। তারপরে পৌষ্টিক নালীর আবরণ, পৌষ্টিক নালীর আবরণ, মূত্রথলি ও ইউরেথ্রা প্রভৃতি। তাহলে এটা মনে রাখা খুব প্রয়োজন, ভ্রূণের কোন স্তর থেকে কোন কোন অঙ্গ গঠিত হয়।
এরপরে আসি আমরা গর্ভাবস্থায় কি ধরনের পরিচর্যা জরুরি। তাহলে গর্ভাবস্থায় কি ধরনের পরিচর্যা জরুরি এটা জানার আগে আমাদের জানতে হবে গর্ভাবস্থাটা আসলে কি। গর্ভাবস্থা হচ্ছে জরায়ুর এন্ডোমেট্রিয়ামে ইমপ্লান্টেশনের পর থেকে শিশু ভূমিষ্ঠ হওয়ার পর্যন্ত সময়টাকে বলা হবে গর্ভাবস্থা। অর্থাৎ আগের ভিডিওটিতে তোমরা দেখেছো ইমপ্লান্টেশন কি। ইমপ্লান্টেশন হচ্ছে জরায়ু প্রাচীরে ভ্রূণের সংবন্ধনকে বলা হচ্ছে ইমপ্লান্টেশন। তো এই ভ্রূণ সংবন্ধনের পর থেকে কি হবে, জরায়ুতে ভ্রূণ বেড়ে উঠবে। এই ভ্রূণ যখন শিশু তৈরি হবে, এটা থেকে যখন মানব শিশু তৈরি হবে, সেই শিশু ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত হচ্ছে এই গর্ভ অবস্থাটা চলতে থাকবে। এই গর্ভাবস্থায় কি ধরনের পরিচর্যা গ্রহণ করা জরুরি আমরা সেটি দেখে নিয়ে আসো। গর্ভাবস্থায় মূলত চিকিৎসা সম্পর্কে প্রথমে যদি বলি, তোমরা লেখার সময় এভাবে কতগুলো শিরোনামে ভাগ করে লিখবে। তো চিকিৎসা সম্পর্কে বলতে গেলে গর্ভাবস্থা মূলত কত 36 থেকে 38 সপ্তাহ, অর্থাৎ এটা 9 মাস। তো 9 মাস থেকে 10 মাস, যদি 9 মাসের কথা আমরা ধরি তাহলে প্রথম 3 মাসকে বলা হয় ফার্স্ট ট্রাইমেস্টার, দ্বিতীয় 3 মাসকে বলা হয় সেকেন্ড ট্রাইমেস্টার এবং তৃতীয় 3 মাসকে বলা হচ্ছে থার্ড ট্রাইমেস্টার। তো এখানে লক্ষ্য রাখবা যে প্রথম এবং দ্বিতীয় ট্রাইমেস্টারে অন্তত একবার ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আর এখানে বলে নেওয়া ভালো যে একজন গাইনি ডাক্তারের ফলো আপে থাকলেই সুবিধা হয়। বিভিন্ন সময় বিভিন্ন ডাক্তার দেখাতে গেলে তার হিস্ট্রিটা নতুন করে জানতে হয় ডাক্তারকে, তাহলে একজন ডাক্তারের ফলো আপে থাকাটা উত্তম। তো এই ফলো আপের সময় অন্তত প্রথম ট্রাইমেস্টারে, দ্বিতীয় ট্রাইমেস্টারে কমপক্ষে একবার, আর থার্ড ট্রাইমেস্টারে অবশ্যই কমপক্ষে দুবার চেক আপ করিয়ে নিতে হবে ডাক্তারের শরণাপন্ন হয়ে। এ সময় ডাক্তার মূলত প্রথম দিকে প্রথম ট্রাইমেস্টারে রক্ত এবং প্রস্রাব পরীক্ষা করিয়ে থাকে। বিশেষ করে রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ, রক্তে গ্লুকোজের পরিমাণ, এগুলো চেক আপ করে থাকে। মূত্রের অ্যালবুমিনের পরিমাণ, মূত্রে গ্লুকোজের পরিমাণ, এটা পরীক্ষা করে থাকে। এরপর প্রয়োজনীয় যে ওষুধ ডাক্তার দিবে, অবশ্যই ডাক্তারের পরামর্শ ব্যতীত নিজ থেকে কোনো ওষুধ গর্ভাবস্থায় খাওয়া উচিত নয়। এটি একদিকে মা এবং শিশু উভয়ের জন্য ক্ষতিকর হতে পারে। এজন্য গর্ভাবস্থায় যে কোনো ধরনের ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া কোনোভাবেই সেবন করা যাবে না। চিকিৎসার পরে আসি খাদ্য ও পুষ্টি সম্পর্কে কথা। এ সময় পুষ্টিকর খাবার খেতে হবে। বিশেষ করে শর্করা এবং চর্বি পরিমিত পরিমাণে খেতে হবে এবং আমিষের পরিমাণ বেশি করে খেতে হবে। বিশেষ করে আমিষের উৎসগুলো কি? দুধ, ডিম, মাছ, মাংস, এটা বেশি করে খেতে হবে। এবং ভাতের পরিমাণ পরিমিত পরিমাণে এবং চর্বি পরিমিত পরিমাণে, পারলে কম। তাহলে আমরা বলবো যে শর্করা পরিমিত পরিমাণে, চর্বি প্রয়োজনের তুলনায় একটু কম পরিমাণে এবং আমিষ পর্যাপ্ত পরিমাণে খেতে হবে। টাটকা ফলমূল খেতে হবে প্রচুর, যেটা খনিজ লবণ, ভিটামিন এগুলো যোগান দিবে। সবুজ শাকসবজি খেতে হবে প্রচুর এবং র্যাফেজযুক্ত খাবার খেতে হবে এ সময় প্রচুর। র্যাফেজযুক্ত খাবার কোষ্ঠকাঠিন্য দূর করে, এটা এ সময় খুব কাজে আসবে। এবং ভিটামিনের মধ্যে বিশেষ করে ভিটামিন সি বেশি পরিমাণে খেতে হবে এবং খনিজের মধ্যে জিঙ্ক, আয়রন, ফলিক অ্যাসিড এগুলো বেশি পরিমাণে খেতে হবে। এরপরে আসি মুখ ও দাঁতের যত্নের কথা। অনেক সময় গর্ভাবস্থায় দাঁতের মাড়ি দিয়ে রক্তক্ষরণের একটা প্রবণতা দেখা যায়। এ সময় বিশেষ যত্ন নিতে হবে, নিয়মিত ব্রাশ করা এবং মুখের যত্ন ঠিক রাখতে হবে। এরপরে বিশ্রাম ও নিদ্রার কথা খুবই গুরুত্বপূর্ণ গর্ভাবস্থায়। দিনে অন্তত 2 ঘন্টা ঘুমাতে হবে এবং রাতে 8 ঘন্টা, এবং ক্লান্তিকর কোনো কাজ এ সময় না করাই ভালো। পর্যাপ্ত বিশ্রামে থাকতে হবে, ঘুম যেন পরিমিত হয় সেটা খেয়াল রাখতে হবে। এরপর হচ্ছে পোশাক পরিচ্ছদ। এ সময় ঢিলেঢালা পোশাক ঢিলেঢালা পোশাক পরতে হবে যেন চলাফেরা এবং নিজে রিল্যাক্স থাকা যায়। এই অবস্থায় ঢিলেঢালা পোশাক পরা উচিত। ভ্রমণ সম্পর্কে বলতে গেলে প্রথম যে 3 মাস গর্ভাবস্থার শুরুর ফার্স্ট ট্রাইমেস্টারে ক্লান্তিকর কোনো ভ্রমণ করা যাবে না এবং শেষের 2 মাস ক্লান্তিকর কোনো ভ্রমণ করা যাবে না। তাহলে প্রথম 3 মাস এবং শেষের 2 মাস ক্লান্তিকর ভ্রমণ থেকে বিরত থাকতে হবে। এরপর যৌন সহবাসের কথাটা খুব গুরুত্বপূর্ণ গর্ভাবস্থায়।
প্রথম ৩ মাস এবং শেষের ১.৫ মাস এই সময়ে যৌন সহবাস থেকে বিরত থাকা উচিত। এরপর টিকা। টিকা বিশেষ করে গর্ভাবস্থায় ৫ থেকে ৬ মাসের সময় টিটেনাস বা ধনুষ্টঙ্কারের টিকাটা দেওয়া হয় মাকে। এটা মা এবং শিশু উভয়ের জন্য গুরুত্বপূর্ণ। এই টিকাটা এ সময় নেওয়া উচিত। তো আমরা গর্ভাবস্থায় পরিচর্যার অনেকগুলো শিরোনাম দেখলাম। তোমরা এভাবে শিরোনামে ভাগ করে সেটার বর্ণনা উল্লেখ করবে। তো একে, একে আমরা বেশ কিছু টপিক দেখে ফেললাম। এবার আমি তোমাদের কয়েকটি কাজ দিই। সেটা হচ্ছে ভ্রূণ কি? অমরা কি? অমরার কাজ লিখো। ফিটাস কি? বহির্ভ্রূণীয় আবরণী প্রয়োজনীয় কেন? অর্থাৎ এরা বাইরে থেকে কি, কি সাপোর্ট দেয়? এটা কেন প্রয়োজনীয়? ভ্রূণের বেড়ে ওঠার জন্য এই বহির্ভ্রূণীয় আবরণী কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা অলরেডি বোঝা উচিত যে এটা বাইরে থেকে কতটা সুরক্ষা দেয়। তুমি দেখো একদিকে অমরা সৃষ্টি করছে। অমরা সৃষ্টি করার মাধ্যমে কি হয়েছে? মাতৃদেহের সাথে সংযোগ স্থাপন হয়েছে। এর ফলে পুষ্টি, রেচন, শ্বসন সবকিছু সহজ হয়েছে। এরপর হচ্ছে অ্যামনিয়ন যেটা করে অ্যামনিওটিক রসের মাধ্যমে, অ্যামনিওটিক তরলের মাধ্যমে এটাকে ভ্রূণকে নিমজ্জিত রাখে এবং এটি খুব সুরক্ষিতভাবে বেড়ে ওঠে। তাহলে এরপরে নাভিরজ্জু সৃষ্টি করতেছে যেটার মাধ্যমে শ্বসন, রেচনের পদার্থগুলোর বিনিময় হচ্ছে। কুসুমথলি, এই কুসুমথলি এটাও কি রক্তকণিকা উৎপাদনে কাজ করছে। তাহলে এগুলো প্রত্যেকটা কি আবরণ কিন্তু গুরুত্বপূর্ণ। এই প্রত্যেকটার কাজ উল্লেখ করে এটা কেন ভ্রূণের জন্য গুরুত্বপূর্ণ সেটা উল্লেখ করবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই চিত্রটা সম্পূর্ণ করে বিভিন্ন অংশ চিহ্নিত করার জন্যে পরীক্ষাতে দিতে পারে। তাহলে ওই যে চিত্রটা দেখিয়েছি ওই চিত্রটাও তোমরা প্র্যাকটিস করে রাখবে। আর এরপরে হচ্ছে গর্ভাবস্থায় কি ধরনের পরিচর্যা জরুরি। তো তোমাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।